প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আমাদের সঙ্গে অতিথি আলোচক হিসাবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক জনাব সাইফুল আলম। সাইফুল আলম, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় চলে যাই। আমরা আলোচনা যেটা করছি, পত্রিকায় গত 7ই মার্চের মঙ্গলবারের যে সন্ধ্যার আরেকটি বিস্ফোরণ, তার আগে আপনার সায়েন্স ক্লাব এলাকায় একটা বিস্ফোরণ, এর আগে চট্টগ্রামে একটা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, একের পর এক বিস্ফোরণ বিভিন্ন ভবনে এবং আগুনও মানে এই নিয়ে। তো সেগুলো ঘটলে পরে যেটা হয়, আপনিও জানেন আমরাও জানি, যে এটা পরে অনেক ধরনের লেখালেখি হয়। কত ভবন ঝুঁকিপূর্ণ, শহরের কত শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ, কি হচ্ছে না কি হয়নি, ইতিমধ্যে জীবনহানি ঘটে এবং এই কারণ নিয়ে নানান রকমের কথা হয়, তদন্ত কমিটি হয়। আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে ফরিদ ভাই। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, একসঙ্গে অনুষ্ঠান করা। একসময় তো আমরা নিয়মিত অনুষ্ঠান করতাম, দেখা হতো স্টুডিওতে। যাই হোক, আমি যে প্রসঙ্গের আপনি অবতারণা করেছেন, এটি আসলে খুব দুঃখজনক, মর্মান্তিক এবং হৃদয় বিদারক। কারণ এক সপ্তাহের ব্যবধানে 3টি এমন দুর্ঘটনা ঘটেছে যার আমরা নিতে পারি না এই কারণে যে অনেকগুলো জীবনহানি ঘটেছে, সম্পদহানি ঘটেছে এবং ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মানে মারাত্মক একটি দুর্ঘটনা যেটি ঘটেছে, এটি আরও ভয়াবহ হতে পারত, মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারত। যাই হোক, যে কটি প্রাণ গেছে সেগুলো তো সেজন্য আমরা দারুণভাবে দুঃখিত, ব্যথিত। একটি বিষয় যে এটি কাকতালীয় হতে পারে, যে এই কয়েকদিনের মধ্যে 3টি ঘটনা। আরেকটি হতে পারে যে না, কাকতালীয় নয়, অন্য কোনো কিছু আছে। সেটি খুঁজছে সরকার কিংবা গোয়েন্দা সংস্থাগুলো, দেখছে, মানুষের মধ্যেও আলোচনা আছে, জনগণের মধ্যে আলোচনা আছে। এগুলি কি নিছক কাকতালীয় নাকি কোনো ধরনের নাশকতা এর সঙ্গে জড়িত আছে? হয়তো কয়েকদিনের মধ্যেই জানা যাবে, সবই স্পষ্ট হবে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে এটা অস্বীকার করা যাবে না। এগুলো সবই প্রায় গ্যাসের কারণে ঘটেছে। সীতাকুণ্ডের ঘটনাটি আপনি জানেন গ্যাস সংশ্লিষ্ট। আপনি জানেন যে সায়েন্স ল্যাবরেটরি যে ঘটনাটি ঘটেছে এটিও গ্যাস সংশ্লিষ্ট। সিদ্দিক বাজারে যেটি ঘটেছে সেটিও আমরা গ্যাস সংশ্লিষ্ট। অর্থাৎ গ্যাস কেন্দ্রিক দুর্ঘটনা কিন্তু অহরহ ঘটছে। একটি বিষয় স্পষ্ট যে আসলে কি আমরা গ্যাসের চেম্বারের মধ্যে বসবাস করছি নাগরিক জীবনে, গ্রামে না। আপনি দেখেন যে আমরা মোটরযান ব্যবহার করছি, বাসায় গ্যাস ব্যবহার করছি রান্নার কাজে, হয় সিলিন্ডার বাইরে থেকে কিনে অথবা গ্যাস লাইনের মাধ্যমে যেটা করছি। তিতাস গ্যাস লাইনের মাধ্যমে যেটি করছে, এটির গ্যাস লাইনটি 1970 সালে করা, অর্থাৎ 50 বছরের বেশি, 52-53 বছর হয়ে গেছে সেই গ্যাস লাইন। এই গ্যাস লাইনটি পুনঃস্থাপনের জন্যে, সংস্কারের জন্য কিন্তু 1400 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল, সেটি কিন্তু আজ পর্যন্ত নেওয়া হয় নাই। এখন গ্যাস লাইন যেটি হয়েছে, এটি মাটির ক্ষার এবং লবণের কারণে বহু জায়গায় কিন্তু জং পড়ে গেছে এবং অনেক জায়গায় হয়তো রিপ্লেস হয়েছে, কিন্তু সেটা মানহীন পাইপ দ্বারা হয়েছে এবং এক্সপার্ট দ্বারা হয় নাই, যে কারণে গ্যাস লিকেজটা কিন্তু আছেই। এবং এই গ্যাস লিকেজ থেকে উচ্চ তাপ এবং অন্যান্য কারণে কিন্তু এ জাতীয় দুর্ঘটনাগুলি ঘটে। এবং আপনি জানেন যে গ্যাস অত্যন্ত দাহ্য পদার্থ এবং এটি যদি সামান্য আগুনের স্পর্শে আসে তাহলে একে কিন্তু আটকানো খুব কঠিন। একে বাধা দিয়ে আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখা খুবই কঠিন কাজ এবং মানে কষ্টসাধ্য কাজ। সেই কাজটি কিন্তু এখন ঘটছে। তো এই ব্যাপারে আমাদের দীর্ঘদিন, আপনি আরেকটি বিষয়ে দেখেন, আপনি পুরনো ঢাকার কথা বলেন কিংবা ঢাকা শহরের কথা বলেন, এমনিতে তো পরিকল্পিত নগর রাজধানী এটা আমরা বলতে পারবো না। এমনকি একেবারে আধুনিক ঢাকা যেটি গড়ে উঠেছে সাম্প্রতিক সময়, ধরেন উত্তরা পর্যন্ত, কিংবা গড়ে উঠতে যাচ্ছে আপনার পূর্বাচল, যেটি সামনে আমাদের চোখের সামনে ধীরে ধীরে একটি শহরে পরিণত হতে যাচ্ছে, সেটাও কি পরিকল্পিত নগরীতে পরিণত হচ্ছে? সেখানেও তো হচ্ছে। আপনি দেখেন সেখানেও আবাসিক এলাকার মধ্যে বাণিজ্যিক এলাকা বসছে না, হোটেল বসছে না, আপনার ডায়াগনস্টিক সেন্টার বসছে না, হাসপাতাল বসছে না, বিশ্ববিদ্যালয়, কলেজ, কি নাই সেখানে। এখন কথা হলো যে একটি পরিকল্পিত নগরীতে নিশ্চয়ই থাকবে, কারণ যারা বসবাস করবে তাদের এসবের প্রয়োজন আছে, কাঁচা বাজারের প্রয়োজন আছে, অন্যান্য জিনিসপত্র কেনাকাটা প্রয়োজন আছে, স্কুল কলেজের প্রয়োজন আছে, ইউনিভার্সিটির প্রয়োজন আছে, খেলাধুলার সবই আছে। কিন্তু সেটা তো পরিকল্পিত হতে হবে, যেখানে হবে সেখানে এক জায়গায় হবে, প্রত্যেকটা বাড়ির নিচে একটি হোটেল থাকবে, এটা তো কোনো পরিকল্পনার মধ্যে পড়তে পারে না। তো সেই কাজটি কিন্তু আমাদের এখানে হচ্ছে, যে কারণে পুরনো ঢাকায় তো আপনি জানেন যে আমরা বলি তুরস্কের যখন আপনার ভূমিকম্পটি হলো,
তখন কিন্তু আপনি পত্রপত্রিকায় কথা বলছেন, টেলিভিশনে কথা বলছেন, ঢালাওভাবে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে ঢাকা ঝুঁকিপূর্ণ রয়েছে, বাংলাদেশ ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে, ঢাকায় যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে, এই রিপোর্ট আমরা সবাই পড়েছি। এখন আপনি দেখেন পুরনো ঢাকায় এরকম একটি দুর্ঘটনার পর কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আমরা যে কথাটা এখানে বলছি যে এই যে ঝুঁকিপূর্ণ বিভিন্ন জায়গায় বলছে যে সারা শহর জুড়েই ঝুঁকিপূর্ণ ভবনের ছড়াছড়ি, এখন এইটা যদি পদক্ষেপ নিতে যায় ধরুন, তাহলে তো এটা একটা খুবই কঠিন কাজ। কারণ এই ভবনগুলি কি হবে, অনেকগুলি ভবনকে বলে দেবে যে এরা পরিত্যক্ত বা ইত্যাদি, তো তখন কি হবে? মানে না, এটা হয়েছে, এটা যে হয় নাই তাই না। ঢাকা, পুরনো ঢাকায় অনেক ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরেও মানুষ বসবাস করছে। আরেকটা বলেছেন যে পুরনো ঢাকায় কিন্তু খুব বড় বড় প্লট নিয়ে বাড়ি না, বাড়িগুলো আপনি দেখবেন 1 কাঠা, 1.5 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠা, 4 কাঠা ম্যাক্সিমাম, এর মধ্যেই বাড়িগুলো, এবং বাড়িগুলো একটার সঙ্গে একটা লাগানো। একটি যদি কোনো কারণে বিধ্বস্ত হয়, পাশের বাড়িটি বিধ্বস্ত হবে, আপনি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে বাড়িগুলি তৈরি হয়েছে। তো একটা ব্যাপার হয়েছে যে ঝুঁকিপূর্ণ বাড়িগুলো যতটা সম্ভব আপনাকে ঝুঁকিমুক্ত করতে হবে, যেগুলো বসবাসের একেবারেই অযোগ্য সেগুলো ভেঙে ফেলে নতুনভাবে করতে হবে। আরেকটি কথা আমি প্রায়ই বলি, যেটা রাজুক, সেটা হলো যে রাজুক ঠিক আছে, যেসব বাড়ি রাজুকের পরিকল্পনার বাইরে হয়েছে কিংবা কিছু ব্যত্যয় ঘটেছে, সেখানে আপনি হাত না দিয়ে কিংবা সেটাকে যতটা সম্ভব আপনি আপনার বিধির মধ্যে এনে সংস্কার করে, আজকে থেকে কি বলতে পারবে যে আগামীকাল থেকে কোনো বাড়ি রাজুকের পরিকল্পনার বাইরে 1 ইঞ্চি হবে না? এই কথাটা তো বলা যাচ্ছে না। মানে হচ্ছে, আমরা পদক্ষেপ নিচ্ছি, আলোচনা করছি, রাজুকও চেষ্টা করছে। আরেকটা হচ্ছে রাজুক পুরো ঢাকা শহর এত ব্যাপ্তি হয়েছে, সম্প্রসারিত হচ্ছে দিনে দিনে, যে সেখানে রাজুকের লোক সংখ্যা কয়জন, তারা কি এটা দেখভাল করার জন্য যথেষ্ট লোক আছে? একেবারেই না। আপনি 1 জন কিংবা 3 জন লোক দিয়ে আপনি 10 বর্গ কিলোমিটার বাড়িঘর তদারক করা, দেখা, এটা সম্ভব না। তো সেই কারণে সবকিছুই একটা যৌক্তিকতা। আমি শুধুমাত্র যে রাজুককে দোষ দেবো তা না। হ্যাঁ, এবং এর মধ্যে 3 জনকে গ্রেফতার করেছেন। আপনি জানেন যে ওই ভবনের 2 জন মালিক সহ আর একজন, তার পরিচয় এখন বলতে পারছি না আমি। তো এই যে গ্রেফতার তাদেরকে করলো, এবং তারা তো একটা এখন তাদের বিভিন্ন রকমের কি বলে যে প্রশ্ন করা হবে, তাদের তদন্ত কমিটি জানবে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এগুলোতে ধরুন দায় কিন্তু আসলে সকলেরই। আপনি যেভাবে বলছিলেন, যারা তিতাস গ্যাসের কথাই যদি বলুন, বা তিতাস গ্যাস অনেক সময়তে কারচুপি হয়, অনেক সময়তে আপনার চুরি করে অবৈধ লাইন আছে, ইত্যাদি আছে, তারপরে এই ধরনের ঘটনা আছে। কিন্তু একটা জায়গায় আমি একটু ছোট্ট করে জানতে চাই, এই ধরনের ঘটনা ঘটলে, যেগুলো দুর্ঘটনায় তো আমরা দেখতে পাচ্ছি, রাজনীতি ব্যাপারটা চলে আসে। আপনি দেখবেন বিএনপি একটা বিবৃতি দিল যে সরকারই এটার জন্য দায়ী, আবার সরকারের দিক থেকে বলছে আমরা তদন্ত করে দেখছি যে এখানে এই ধরনের কোনো কিছু আছে কিনা, বা একটা ইঙ্গিত যে, তো এটা কতটা এটা আমাদের একটা দুর্ভাগ্য। যে কোনো ঘটনা ঘটলেই সেটা আলোচনায় যখন আসে, তখন আমরা দেখি এই বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়। এটি কি আবার ভেবেও দেখা দরকার যে এই রাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে মূল ঘটনা থেকে দৃষ্টি অন্য খাতে নিয়ে যাওয়া একটা অপচেষ্টা বা চেষ্টা থাকে কিনা। তো সেই জায়গাটায় আপনি দেখেন, যদি আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমরা একটা বিস্ফোরকের নগরীতে বসবাস করছি, এই নগরীটা তো আজকে সৃষ্টি হয়নি, কিংবা গত 15 বছরে সৃষ্টি হয় নাই। এই নগরীটা গত 50 বছর ধরে ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে। তো বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি কি কি কার্যক্রম করেছে, সেই সময় কি কি তৎপরতা করেছে, কত হাজার কোটি টাকার পরিকল্পনা নিয়েছে, ঝুঁকিপূর্ণ কয়টি বাড়ি ভেঙেছে, কিংবা পাইপলাইনগুলো, যেটা আমরা এখন বলছি যে 1400 কোটি টাকার একটি পাইপলাইন আপনার পুনঃস্থাপনের পরিকল্পনা ছিল, যেটা 4 বছরে আলোর মুখ দেখে নাই, সেরকম কোনো পরিকল্পনা বিএনপির আমলে হয়েছে কিনা, এটাও আসলে আমাদের জানার আগ্রহ আছে। তো আমরা মনে করি যে সঙ্গে সঙ্গে এটাও বলা দরকার, অভিযোগ করার পাশাপাশি, যে আমরা কি করেছি, আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি, এই পদক্ষেপগুলো এতটাও আমরা কাজ করে আসতে পেরেছি, এতটা পারি নাই, কিন্তু সেটা পরে আর কার্যক্রমটি চলে নাই। এই জায়গাটা আসলে আমরা মনে হয় জনগণের এটা জানার অধিকার আছে। আরেকটা হলো যে সরকারের পক্ষে যারা থাকবেন, কোনো একটা কিছু ঘটলেই বিরোধী দল করছে, বিরোধী দল করলে কে করলো, সেই দোষীকে ধরার দায়িত্ব কার?
সেটা কি বিরোধী দলের? নিশ্চয়ই না, সেটা সরকারি দলের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা দেখবেন যে হ্যাঁ এই কাজটি কে, অভিযোগটি করার সঙ্গে সঙ্গে একটা প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ এই কাজটি অমুক করেছে, অমুকের সঙ্গে এই রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে। তো সেটাও আমার মনে হয় সাধারণ মানুষ জানতে চায় যে অভিযোগ আপনি করলেন, অভিযোগের সঙ্গে এই অভিযোগের ভিত্তিটা কি। নিঃসন্দেহে সেটা। আমরা আরেকটু দিকে যাই, আপনি জানেন যে রমজান মাস চলে আসছে, আপনার সিয়াম সাধনার মাস। এই সময়টা যেটা হয় প্রতি বছরই বাংলাদেশে আপনার হঠাৎ করেই নিত্য প্রয়োজনীয় এবং আমাদের রোজা রাখা এবং ইফতার এটা সংক্রান্ত যে সমস্ত খাদ্যপণ্য আমাদের প্রয়োজন হয় সেগুলোর দাম বেড়ে যায় এবং সরকার বলে যে এটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। টিসিবিও তারা নতুন করে আমদানি করার চেষ্টা করে, বাণিজ্য মন্ত্রণালয় নানান ধরনের পদক্ষেপ নেয়, ব্যবসায়ীরা নানান কথা বলে, কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যায়। এবার মূল্য পরিস্থিতি, মূল্যস্ফীতি এমনিতেই বাড়তির দিকে, এই বছরটা কীরকম দেখতে পাচ্ছেন? এখন আমি যেটা আমার ব্যক্তিগত মত যেটা যে এই পর্যায়ে যতটুকু বেড়ে আছে আর খুব বেশি যে বাড়বে, কারণ সেই অবস্থাটা আর নাই, যথেষ্ট বেড়েছে এবং এটি সাধারণ মানুষের নাগালের বাইরে। সাধারণ মানুষের কিন্তু খুব কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আপনার যে পরিমাণ দ্রব্যমূল্যটা বৃদ্ধি ঘটেছে সেই অনুযায়ী আয় কিন্তু বাড়ে নাই, সেই অনুযায়ী সাধারণ মানুষের আয় কোনো কোনো ক্ষেত্রে কমে গেছে, অনেক ক্ষেত্রে কমে গেছে। তো সেটি একটি বড় ধাক্কা। আরেকটি হলো যে আপনি রমজানের কথা বলছেন, এর উল্টো চিত্র কিন্তু আমরা বাইরে দেখি। দুই একটি আরব দেশে আমরা দেখলাম যে রমজান উপলক্ষে তাদের কিন্তু 50% ছাড় দিয়েছে। আর আমাদের এখানে এই সিন্ডিকেট কারা ফরিদ ভাই? আপনি মৌসুম আসলে ছোলার দাম বাড়বে, চিনির দাম বাড়বে, আটার দাম বাড়বে, ময়দার দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, সয়াবিন তেলের দাম বাড়বে। এরা কারা আমদানি করে? বাংলাদেশের বাইরে কেউ কি আমদানি করে? যে বাংলাদেশের বাইরের একজন লোক এখানে আমদানি করে, আমেরিকান একজন অধিবাসী এখানে আমদানি করে ব্যবসা করছে, তা তো না। বাংলাদেশি লোক আমদানি করছে, বাংলাদেশি কোম্পানিগুলো আমদানি করছে। কারা করছে? 25টা 30টা, এর বেশি না কিন্তু। সেখানেও কিন্তু মনোপলি ব্যবসা আছে। একটা সেক্টরে 25-30 জনই কিন্তু ডন, এর বাইরে আর কেউ নাই, যেটাকে আমরা সিন্ডিকেট বলি। দিনে দিনে এটা বাড়ছে। তো সেই জায়গাটায় হাত দিলেই তো বোঝা যায় যে কারা আনলো, কত দামে আনলো, কতটুকু আনলো, কখন বিক্রি করলো, কত লাভে বিক্রি করলো। এটা অস্বাভাবিক হয়ে যায় আমাদের। দেখেন আপনি 30 টাকার পেঁয়াজ রাতারাতি 100 টাকা হয়ে যায়, এটা কি সম্ভব? কি কারণ? এই 3 দিন 4 দিন 5 দিন কিন্তু থাকে। আপনি রোজার মাসে যেটা আপনি বলেছেন যে দাম বাড়বে জিনিসপত্রের, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর, হ্যাঁ বাড়বে। রোজার 7 দিন আগে থেকে বাড়বে, রোজার 15 তারিখ পর্যন্ত এই 10 দিন চলবে। 10 দিনই কিন্তু কামাই নেওয়া যাবে শত শত কোটি টাকা মানুষের পকেট থেকে। এটা একটা দুর্ভাগ্য। বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু আরো কঠিন করা দরকার, তদারকিটা আরো কঠিন করা দরকার, ওই প্রতিষ্ঠানটাকে আরো কঠিন শক্ত করা দরকার। সাইফুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন আমি মনে করি যে যারা নীতি নির্ধারণের মধ্যে আছেন এবং এই পরিস্থিতির মধ্যে আছেন তারা এটা নিশ্চয়ই খেয়াল করবেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটা আগামীকাল একই সময় প্রচারিত হবে, তা দেখবেন। সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।